নমস্কার। বাংলা স্ফেয়ারে অভয়া মৃত্যুর রহস্য মোচনের আজকে তৃতীয় পর্ব, এবং আলোচনাটা গতকাল আমরা এমন জায়গায় ছেড়ে এসেছি, সেটা খুব ইন্টারেস্টিং। সেটা হলো একজন ছাত্রীর সঙ্গে তার বিভাগীয় নয়, তার একজন ইউনিট হেডের সম্পর্ক কতটা বিষাক্ত হলে একজন মেয়ে তাকে সাইকোলজিস্টের কাছে যেতে হয় এবং তার শরণাপন্ন হতে হয়। এবং এই সাইকোলজিস্টকে ডেকেও ছিল সিবিআই। আমাদের কাছে যা খবর এরা যা বললেন, তাতে তাকে দীর্ঘক্ষণ বসিয়ে রেখে মিনিট পাঁচেক নমনম করে কথা বলে ছেড়ে দেওয়া হয়। তো এই সঙ্গে তো আপনারাও কথা বলেছেন। হ্যাঁ, মানে সাইকোলজিস্টের সঙ্গে আমরা কথা তা বলছি। সাইকোলজিস্টের বয়ানটা কি? হোয়াট কাইন্ড অফ এ স্ট্রেস শি ওয়াজ ইন? সেটা তো বলছিলাম যে উনি বলেছেন যে অভয়ার নাকি এত বেশি কাজের চাপ ছিল যে ঘুম পেলেও ঘুমোতে পারতো না, এত বেশি কাজের চাপ। কখনো কখনো ওর মানে পার্সোনালিটিটা চেঞ্জ হয়ে গেছে, বন্ধু বান্ধব বলছে। ওর নিজের বিহেভিয়ারের পরে কন্ট্রোল নেই, ইরিটেবল হয়ে গেছে, এই সমস্ত কথাগুলো বলছিল। এবং কিভাবে এটা থেকে বেরোনো যায় সেটা নিয়ে পরামর্শ চেয়েছিল। তার মানে ও নিজেই বুঝতে পেরেছিল যে ওর বিহেভিয়ার এরাটিক হয়ে গেছে। তো তখন উনি কি সাজেস্ট করেছিলেন? উনি ওকে কতগুলো ডিপ ব্রিদিং এক্সারসাইজ, কিছু এইসবগুলো মানে স্ট্যান্ডার্ড কিছু থেরাপি। ওষুধ টষুধ দেননি? না, বোধহয় না। ওষুধ দিলে তো আরো সিটেশন হবে, আরো ঘুমিয়ে পড়বে। ওষুধ দেননি। তবে উনি এটাও জিজ্ঞেস করেছিলেন যে এতটা চাপ হয় কেন। না, আমাদের 36 ঘন্টা ডিউটি থাকে, করতে পারি না। তো এই ব্যাপারটা ওনার একটু আনইউজুয়াল লেগেছিল, সেসব নিয়ে পরে লিখেওছেন। এবং এটা ঠিক যে মেয়েটির বাড়িতে এরকম কমপ্লেন ছিল যে ওর উপরে নাইট ডিউটি বেশি পড়ে, যতটা ও করতে কমফোর্টেবল, যতটা করতে পারে তার থেকে বেশি চাপ ওর উপরে পড়ে, এরকম একটা বিষয় ছিল। অন্যের ডিউটি ওর ঘাড়ে চাপিয়ে দেওয়া হলে সেটা পরে কম্পেনসেট করা হয়। এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে ওখানে একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, যে কারুর একদিন কোনো অসুবিধা হলো, তার জায়গায় আরেকজন সেই ডিউটি করে দিল, তার বিনিময়ে আবার উল্টো ফেভারটা অন্যজন দিল। ওরা বলে ডিউটি ফেরত দেওয়া। তো অভয়ার একটা, আমরা বলতাম কম্পেনসেটরি লিভ। এই কম্পেনসেটরি ব্যাপারটা, অভয়ার একটা কমপ্লেন ছিল যে সে ডিউটি ফেরত পাচ্ছে না। সে একজনের হয়ে খেটে দিল, সেই খাটুনিটা সে তার হয়ে খেটে দিচ্ছে না। এই ব্যাপারগুলোর যদি পিয়ার লেভেলে যদি প্রবলেম থাকে, তাহলে এগুলো নিষ্পত্তি হতে গেলে একটু উপরের তলার থেকে সাপোর্ট লাগে। সেই ব্যাপারটা আমাদের কথাবার্তা বলে মনে হয়েছে যে অভয়ার সেটা ছিল না, একেবারেই ছিল না। এর আগের দিন কথা হয়েছিল ওই বন্ধুদের সঙ্গে, জুনিয়রদের সঙ্গে ডিলিংস নিয়ে। সেইখানে যে ওর মনে হতো যে ওরা ঠিক মতো কাজকর্ম করছে না, বললে কথা শুনছে না, সেই ব্যাপারটা নিয়ে যদি ওর পিয়ারদের বলতে যেত, তারাও সবসময় যে ওকে সাপোর্ট করতো তা নয়, বরং জুনিয়রদের সাপোর্ট করতো। ও যদি উপরতলায় ভিপির কাছে কমপ্লেন করতে যায়, সেখানেও খুব সুবিধা হয়নি। আলটিমেটলি ও এরকম একটা জায়গায় সেটেল করেছিল, ওর মা বলেন যে ওদের বলে লাভ নেই, কাজটা তার থেকে বরং নিজে করে ফেলা ভালো। এইসব করতে গিয়ে নানানভাবে ওর কাজের পরিধি বেড়েই চলেছিল এবং আইসোলেশন বেড়ে চলেছিল। আইসোলেশন টু দি পয়েন্ট। আচ্ছা, এটাই যদি সত্য হবে, তাহলে আবার সেই মেয়েটাই 5-4 জন সহপাঠীর সঙ্গে তুরীয় আনন্দে ডিনার করে কি করে? না, ডিনারটা তো ওদের সিস্টেম, যে যেদিন রাত্রিরে নাইট ডিউটি থাকবে, সিনিয়র মোস্ট যে থাকবে, এটা ওদের কাস্টম, সে খাওয়াবে আর কি। হ্যাঁ, এবং এটা কিন্তু সত্যি, ওরা সত্যি, কারণ আমি জানি, আমি ওখানকার ডাক্তাররা বলেছে যারা ওই 4 জনকে চেন, তার মধ্যে একজনের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল 4 জনের মধ্যে। সে বলেছে যে মানে সেদিন বলেছিল যে আজকের দিদি আমাদের ডিনার খাওয়াবে। এটা অনেকটা রুটিন ব্যাপার এটা, যে কিন্তু তাদের সঙ্গে বসে বসে গেম দেখবে কিনা, পার্টিকুলার যখন মানে মানে স্পোর্টসে কোনো ইন্টারেস্ট নেই, সেটা একেবারেই আনলাইকলি। তাহলে কি মানে আপনাদের বিবরণ থেকে মনে হচ্ছে যে আইদার মিস্টার তপাদার শুড হ্যাভ গান টু এ সাইকিয়াট্রিস্ট টু কিওর হিজ পারসিকিউশন ম্যানিয়া। হ্যাঁ, এটা তো একটা পারসিকিউটিং মাইন্ড ছাড়া একটা সিনিয়র টিচার একজন এত জুনিয়র একটা ছাত্রীকে মানে পুশিং হার টু এ পজিশন ফ্রম হোয়ার শি ক্যান ডু এনিথিং। তো একে তো সবার আগে অ্যারেস্ট করা উচিত ছিল।
এইখানে একটা বড় ইস্যু হলো এই যে ভিকটিমের সঙ্গে তার ভিপির সম্পর্ক ক্রমাগত খারাপ হচ্ছিল এবং ব্যাপারটা ভীষণ টক্সিক লেভেলে চলে গেছিল, এই কথাটা তার বাবা কোর্টে দাঁড়িয়ে বলেছেন। অথচ এই তদন্ত যখন হয়েছে অথবা কোর্টে যখন ট্রায়াল হয়েছে, ভিপিকে কখনো এই বিষয় নিয়ে একটি প্রশ্নও করা হয়নি যে আপনার সঙ্গে ভিকটিমের সম্পর্ক কিরকম ছিল। ভিপি খালি একটা কথাই বলেছে, শি ওয়াজ এ সিনসিয়ার স্টুডেন্ট, ব্যাস। এটাই মানে তার সঙ্গে যে বিভিন্ন ইন্টারাকশনের ঘটনা আমরা শুনছি সেগুলো নিয়ে কোনো রকম প্রশ্ন ভিপির সঙ্গে করা হয়নি। বুঝতে পেরেছি। মানে কিন্তু এটা তাই ইনভেস্টিগেশন, মানে একটা লোক খুন হচ্ছে তার মানে তার শত্রু আছে, তো শত্রুতা কোথা থেকে তৈরি হচ্ছে সেটা বুঝতে গেলে তো এই কোশ্চেন গুলো করতে হবে। তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এই যে বাজারে অনেক কিছু বলা হয় যে অনেক কিছু জেনে ফেলেছিল, যেগুলো আর সেগুলো থ্রেটও করেছিল যে আমার সঙ্গে বেশি টান্ডাই ম্যান্ডাই করো না, আমি কিন্তু সব বলে দেবো আসল জায়গায়। সেটা এমন কি ক্লাসিফাইড ব্যাপার হতে পারে যেটা ক্যান র্যাটল সামওয়ান টু ইভেনচুয়ালি মার্ডার হার, সেটা কি? সেরকম কিছু অ্যাকচুয়ালি হয়নি। যেটা হয়েছে এখানে বলে আমাদের দৃঢ় ধারণা যে ও বলেছে যে দেখো তোমরা আমার উপর অনেক অত্যাচার করছো, আমিও দেখে নেবো, আমারও কিন্তু কানেকশন আছে, আমার পরিবারের সঙ্গে রুলিং পার্টির ভালো যোগাযোগ আছে, এটা টু সাম এক্সটেন্ট ট্রু, আমিও তোমাদের টাইট দিয়ে দেবো। আচ্ছা, দুটো একটু আলাদা, দুরকম ভাবে রোটেছে একরকম ভাবে। ও তাই এমন কিছু নাই that she was privy to anything? না না, আমি অন্তত খুঁজে পাইনি কিছু। আচ্ছা, যদি এই কথাও বলে থাকে তাহলেও কি ইজ ইট সাফিসিয়েন্ট কজ ফর আর মার্ডার? ধরুন ও আমাকে কেউ, আপনি ইয়ে করছেন, পারসিকিউট করছেন, পুশিং মি টু দ্য পয়েন্ট ওয়্যার আই টেল ইউ যে আর করিস না, এবার কিন্তু আমি পাল্টা খেলাবো, ঠিক আছে? মেয়ে তো সেটা বলতে পারবে না, মেয়ে যেটা বলার এই বলেছে, এবং ওর মতো ব্যাকগ্রাউন্ডের মেয়ের পক্ষে টু ড্রপ নেমস এটা তো খুব অত সহজে হবে না। সহজে হবে না। ও লোকাল লেভেলের টিএমসি লিডারদের কথাই বলে থাকতে পারে অবশ্যই, এবং এর বাইরে কি করতে পারে। তার জন্য কিন্তু মার্ডার ইজ নট জাস্টিফাইড, না জাস্টিফাইড বলার জন্য নয়, বলার জন্য নয়, কিন্তু আপনাকে পরিস্থিতিটাও বুঝতে হবে। আপনি একটা সিগারেট খেয়ে দেশটাইটা ফেলে দিয়ে চলে গেলেন, তার থেকে সবসময় অগ্নিকাণ্ড হয় না, কিন্তু কোথায় ফেলছেন তারপরে নির্ভর করে। এখানে সেরকম পরিস্থিতিটা কিরকম ছিল, ব্যাকগ্রাউন্ডটা একটু বুঝলে তাহলে হয়তো এই ব্যাপারটা বলুন। তাহলে ব্যাকগ্রাউন্ডটা শুনি মন দিয়ে। ব্যাকগ্রাউন্ড বলতে এমনি আরজি করের এই ঘটনার পরে তো ব্যাপারটা অনেকটাই প্রকাশ্যে এসেছে। সেখানে একটা টাসেল চলছিল, সেখানে সন্দীপ ঘোষ মিউনিসিপ্যাল হয়ে আসেন 2021 সালে, এবং আসার পর থেকে যারা তার আগে নানানভাবে কন্ট্রোলে ছিলেন, ব্যাপারটা একটু উল্টে যায়। অনেকেই যারা নানান ব্যাপারে কন্ট্রোলে ছিলেন তারা কন্ট্রোলে থাকেন না। সন্দীপ ঘোষ আসার পরে একটু নতুন পাওয়ার স্ট্রাকচার তৈরি হয়, এবং সেই পাওয়ার স্ট্রাকচারের একটা দিক নাম করেই বলুন না, শান্তনু সেনের দাপট ছিল। হ্যাঁ, সেটা ছিল। এবারে সন্দীপ সেন একটু শান্তনু সেন রোগী কল্যাণ সমিতিতে ছিলেন কতদিন সেটা আমার ঠিক খেয়াল নেই। তবে এই সুদীপ্ত রায় বোধহয় 2024 সালে। না না না, সুদীপ্ত রায় আর সন্দীপ ঘোষ একই সময় এসেছে। সন্দীপ ঘোষ মানে সন্দীপ ঘোষ সম্পর্কে স্টুডেন্টরা খুব ভালো বলে যে আমাদের নতুন প্রিন্সিপাল বাইক চালিয়ে সরস্বতী পুজোর দিনে, এই 2020-21 আর কি, বলে যে এর আগে আমরা কোনো প্রিন্সিপালকে বাইক চালিয়ে আসতে দেখিনি। ম্যাচও ব্যাপার, ম্যাচও ব্যাপার। তো সেই সময় থেকে কতগুলো ব্যাপার হতে থাকে। একটা হচ্ছে যে ওখানে টিএনসিপি ইউনিট একটা রিভাইভ করার চেষ্টা করা হয়, সেটা তো মানে ফাঁকা জায়গা বলে তো কিছু নেই, সেখানে একটা কিছু করতে গেলে কাউকে ডিসপ্লেস করে করতে হয়, তো সেইখানে এক রকমের টাসেল চলতে থাকে। আর সন্দীপ ঘোষ যেভাবে ব্যাপারগুলো কন্ট্রোল করতেন সেটা তার পূর্বসূরি থেকে অনেকটাই অন্যরকম। উনি একটা স্টুডেন্টদের একটা বাহিনী তৈরি করেছিলেন, হাউস স্টাফ আরো অনেকে ছিল সেখানে। আমি একটু ইন্টারাপ্ট করি, আমাকে স্টুডেন্টরা খুব ইন্টারেস্টিং কতগুলো জিনিস বলেছে যে সন্দীপ ঘোষের সঙ্গে যেই কথা বলতে চায় তারা যদি তার ঘনিষ্ঠ না হতো এটা সম্ভব ছিল না। মানে
তার সঙ্গে কথা বলতে গেলে তাকে তার অনুগামীদের সঙ্গে কথা বলতে হবে, না হলে তার কাছে পৌঁছানো যাবে না। সে আপনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট হলো, স্টুডেন্ট ছেড়ে দিন। মানে এই ব্যাপারটা, মানে সন্দীপ ঘোষ মাফিয়া ডনের কাছে তো সবাই পৌঁছতে পারে না। এক্স্যাক্টলি, আগে চালাচামুন্ডাদের কাছে যেত, এইরকম একদম। তারা যখন সার্টিফাই করে তখন বারবার পিড়াপিড়িতে প্রভু দর্শন দেয়, প্রভু দর্শন দেয়। হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, ওর চরিত্র সম্পর্কে এই যে এইসব কথা, এত কথা আমরা শুনলাম, যে সেগুলো দেখলে তো মনে হয় হি ওয়াজ এ পারভার্ট টু দি পাওয়ার ইনফিনিটি। ইজ ইট ট্রু? আমিও তো শোনা কথাই, আমি তো নিজে কখনো ওনার সঙ্গে কথা বলিনি, আমার কোনো ব্যক্তিগত ইয়ে নেই। না, ছাত্ররা ছাত্ররা যা বলছে তাই। যেমন একটা ঘটনা বলেছে যে আমরা একবার ওনাকে তাড়া করে দৌড় করিয়েছিলাম ক্যাম্পাসে, সেটার ভিডিও আছে। বলে যে আপনি বিশ্বাস করবেন না, উনি দৌড়তে দৌড়তে মাঝে মাঝে পেছনে ফিরে আমাদের থেকে তাকে বলছে, তোমরা আমাকে দৌড় করাচ্ছ তো, কিন্তু আমি কিন্তু ফিরে আসবো। হোয়াট কাইন্ড অফ প্রিন্সিপাল উইল টক লাইক দ্যাট টু স্টুডেন্টস? দৌড় করেছিল কেন? ওই মানে ওরা ক্ষুব্ধ, প্রিন্সিপালকে তাড়াচ্ছে আর কি। এরা সব আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, বুঝলেন তো, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, তারা তাদের প্রিন্সিপালকে তাড়া করেছে। এবং উনি ভালোই দৌড়চ্ছেন, ওরা পেছন পেছন, তার মানে ওর ফিজিক্যালি ফিট। না, এই যে আরো অ্যালিগেশন, যেমন মৃতদেহ দিয়ে দেওয়া, তারপরে একটা বিশেষ দোকানের কাছ থেকে ওষুধপত্র কেনা, তারপর কিছু বিশেষ লোককে সব কন্ট্রাক্ট দেওয়া, এটা তো একটা একজন খেতে পারে না, এটা হ্যাজ টু বি খাওয়া খাইর দ্বন্দ্ব। তার মানে রয়েছে। কিন্তু এখানে কিন্তু একটা জিনিস বুঝতে হবে, আপনি যে প্রশ্নটা করলেন না যে আমিও দেখে নেবো, এটুকু বললে তো হবে না। কিন্তু সে যদি সত্যি কাউকে কিছু বলে থাকে এবং তারপর যদি তাদের থেকে মানে আরে আমরা তো একটা জিনিস পেয়েছি, ওখানে কিন্তু সেই সময় সবাই কে কাকে ল্যাং মারবে তার জন্য প্রস্তুত হয়ে আছে। হ্যাঁ, এখন এই মেয়েটির সঙ্গে একজনের গন্ডগোল হচ্ছে, যে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ, এবার উল্টো দিক থেকে একজন এসে আরেকজন কাউকে টিপে দিল, বলে যে এবার তুই একটা ফোন করতো, তাহলে কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম চেহারা নেবে। সেটা কিন্তু জাস্ট মুখে একটা তোমার ক্ষতি করব সেই জায়গায় লিমিটেড থাকছে না। সে একটা থ্রেট দিল যে তুমি এরকম করছো, তোমাকে কিন্তু ট্রান্সফার করিয়ে দেবো এখান থেকে। এইরকম কিছু একটা ঘটে থাকলে পরে ব্যাপারটা অন্যদিকে যাবে না। তবু মানে এভরিথিং সেড অ্যান্ড ডান, মোটিভেশন হিসেবে মার্ডারেট এগুলো সবই উইক। হ্যাঁ, কিন্তু সেটা চেস্ট মেডিসিনের উপরে যদি মেয়েটি কিছু, বা চেস্ট মেডিসিনের অথরিটির উপরে মেয়েটি যদি কিছু করে থাকে, তারা যথেষ্ট আননার্ভড হয়েছে এবং মেয়েটিকে সম্ভবত তারা একটা শিক্ষা দিতে চেয়েছে। শিক্ষা দেওয়ার ক্ষমতাটা তাদের নেই, শিক্ষা দেওয়ার দায়িত্বটা দেওয়া হয়েছে তাদের উপর মহলে কারো হাতে। এবং এই যে ঘটনাটা ঘটে, তাহলে কি শিক্ষা দিতে গিয়ে একটু বেশি শিক্ষা দিয়ে ফেলেছে? তাই যারা দিতে এসেছে শিক্ষা, তারা এই শিক্ষাটাই দিতে এসেছে। তারা তো চেস্ট মেডিসিন তাদের কাছে গেছে বলে চেস্ট মেডিসিনের মতো করে কাজটা করবে না, তারা তাদের মতো করে কাজটা করবে, তাদের সুবিধা মতো কাজ করবে। তাহলে কি এই কাজটা করেছে কারা? নাও উই কাম টু দ্য রিয়েল ইস্যু। না, একটা খুন ওখানে ঘটাতে গেলে আপনি দেখুন, প্রথমত যে মেয়েটি যার গাইডেন্সের আন্ডারে আছে বা যার যে ইউনিট হেডের আন্ডারে আছে, তার একটা ইনভলভমেন্ট ছাড়া এটা সম্ভব নয় কোনোভাবেই। তার কারণ পিজিটিরা তো আন্ডার গ্রাজুয়েটদের মতো নয় যারা ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন প্রফেসর রয়েছে তাদের কাছে, তারা পড়ছে, বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছে, অনেক প্রফেসরই তাদেরকে হ্যারাস করতে পারে বা ইয়ে করতে পারে। পিজিটিরা তো একটা পার্টিকুলার ভিপির আন্ডারে রয়েছে। হ্যাঁ, এবং সেই ভিপির কে টপকে তার এগেনস্টে কোনো কিছু করাটা খুব ডিফিকাল্ট। এবার এরকম একটা খুন যদি হতে হয়, তাহলে সেই ভিপির পক্ষে এটা করা সম্ভব নয় ক্যাম্পাসের মধ্যে, তাকে প্রিন্সিপালের হেল্প নিতে হবে। যদি তাকে মানে শুধু খুন নয়, যদি মেয়েটিকে সে সামলাতে না পারে এবং সেই মেয়েটিকে সামলানোর জন্য যদি মেয়েটিকে খুব ভালো রকমের টাইট দিতে হয়, তাহলেই বা ভিপি কার কাছে যাবে? ভিপিকে যেতে হবে প্রিন্সিপালের কাছে। এবার ভিপি প্রিন্সিপালের কাছে গেল, এবার ভিপি প্রিন্সিপাল মিলে এটাতে যদি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানকে ইনভলভ করে, সেটা খুব অসম্ভব নয় এক্ষেত্রে। তার কারণ যে পরিস্থিতিটা তখন চলছে, মেয়েটি কাকে ল্যাং মারলো না মারলো তার থেকেও বড় কথা, একটা বড় ল্যাং মারামারির খেলা কিন্তু এই টার্ফ ওয়ারে হচ্ছে, তখন একটা ক্ষমতা দখলের লড়াই চলছে। হ্যাঁ, হ্যাঁ, এখানে দুটো জিনিস বলবার। একটা হচ্ছে যে এই সন্দীপ ঘোষ ওখানে প্রিন্সিপাল হয়ে যাওয়ার পরেও কোন ইয়ারে ছিল? 2021-এ।
2020-21 2020 2020 মানে 21 না না, কোভিডের সময়, কোভিডের সরস্বতী পুজোর দিন। ওটা বোধহয় 2021 সরস্বতী না, কোভিডটা শুরু হলো কোন সময়? 2019-এ। ও 2020-তে এসেছিল। 2020-তে নয়, 2020-তে মানে কোভিড শুরু হয়েছিল 2020-তে, আর সরস্বতী পুজো 2021-এর সেই তখন, মানে 2021-এর সরস্বতী পুজো মানে 2020 শেষে। হ্যাঁ, 2020 শেষে, মানে অভয়ের মৃত্যুর অনেক আগে, অনেক আগে। এবং তারপরেও কিন্তু ওকে দুবার ওখান থেকে ট্রান্সফার করা সম্ভব হয়েছিল, তার মানে বিরোধী গোষ্ঠী যথেষ্ট স্ট্রং ছিল। আরো ফার্দার তাদের একরকম বলতে পারেন অক্সিজেন বেড়ে যায় যখন ওই 2024-এর ইলেকশনের সময় সেই শান্তনু সেন যখন স্পোকসম্যান হন তৃণমূলের, তখন যারা একটুখানি পাশে পড়েছিল তারা মনে করছে যে আরেকটু বেশি মাথা যারা দিতে পারে এবং সেই টার্ফ ওয়ারে হয়তো আরেকটু রিভার্সাল হতে পারে, উল্টো দিকে কিছু যেতে পারে, এবং সেখানে তখন সন্দীপ ঘোষের আবার সেটাকে প্রোটেক্ট করার একটা প্রয়োজন হতে পারে। এই যে ব্যাপারটা সেই সময় ওই ল্যাংমারামারির কথা যেটা বলছিল, সেই পরিস্থিতিটাই সেখানে ছিল। সেই অবস্থাতে যদি এটা আর্যিকর না হয়ে ধরুন এটা অন্য কোনো একটা যেখানে ক্রাইম অধ্যুষিত এলাকা, সেখানে এরকম টার্ফ ওয়ারের জায়গায় যদি দু একটা লাশ পড়ে যায় আপনি অতটা আশ্চর্য হবেন না। এটা আর্যিকর বলে ব্যাপারটা অন্যরকম দেখাচ্ছে, কিন্তু আর্যিকরেরও মানে ফ্রম সার্কামস্টান্সিয়াল জায়গায় বুঝতে পারছি, সেটা হচ্ছে যে তো আর মানে হাসপাতাল আছে সেখানে চিকিৎসাও হয়, কিন্তু আফটার দা সানসেট এই তো একটা মানে হয়তো কথাটা খুব রূঢ় হয়ে যাবে, মানে আমরা ওই আর কি ইয়েদের উত্তর কলকাতায় যেসব ফেমাস জায়গা আছে সেখানে যে ধরনের অ্যাক্টিভিটি হয় অলমোস্ট সিমিলার টু দ্যাট। হ্যাঁ, যেখানে একটা ছাত্র নেতা সে তার আরেকজনের সঙ্গে বাজি লড়ে রাত্রি 2টোর সময় মেয়েদের হোস্টেলে লাথি মারতে পারে, এবং কি কারণ না তাকে আরেকজনের কাছে প্রুফ করতে হবে যে সব মেয়েরা ওর কথায় ওঠে এবং বসে। হ্যাঁ, আশিস পান্ডে নাকি দেখেছি, এবং আরো যাদের দেখেছি এইসব থ্রেড কালচারের যারা মেম্বার, they may be associated with somewhere, I couldn't care less, কিন্তু এরা তো প্রত্যেকেই একটা মানে গুন স্কোয়াড, আর সবাই সবাইকে দেখে নিচ্ছে। তুই যদি নিজেদের মধ্যে একটা কম্পিটিশন চলছে কে মাফিয়া লিডারটা হবে, তার মানে she could be also a victim of collateral damage of fight between শান্তনু and ইয়ে। ইট ওয়াজ ইনডিড দ্যাট। দেখুন, শান্তনু সেন যতদিন চালিয়েছেন একরকম হয়েছে, এবং শান্তনু সেনকে যখন সরিয়ে 2021 সালে, আমি এখন চেক করলাম, 2021 সালে এই আরজিকরে সন্দীপ ঘোষকে আনা হয়েছিল, তখন কিন্তু আমাদের যিনি স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী, তিনি একসঙ্গে অনেকগুলো কলেজের প্রিন্সিপালকে অ্যাপয়েন্ট করেছিলেন। শান্তনু সেনের একটা ব্যাপার ছিল যে তিনি তো কোনো কলেজের প্রিন্সিপাল না, সেই জন্য ছাত্রদের ডিরেক্টলি কন্ট্রোলের ব্যাপারটা ওনার পক্ষে সম্ভব ছিল না, ওনাকে অপারেট করতে হতো থ্রু দ্য প্রিন্সিপাল। এবার যদি প্রিন্সিপালরা ডিরেক্টলি আমাদের স্বাস্থ্যমন্ত্রীর কন্ট্রোলে থাকে তাহলে স্টুডেন্টদের ডিরেক্ট কন্ট্রোলটা অনেক সহজ হয়। সেই উদ্দেশ্যে কিন্তু এতগুলো প্রিন্সিপাল অ্যাপয়েন্ট করা হলো, এবং তাতে সন্দীপ ঘোষের সঙ্গে শান্তনু সেনের ফ্রিকশনটা শুরু হলো। তখন এর ক্ষমতা কমে যাচ্ছে, এর ক্ষমতা বাড়ছে, এবং এখানে কিন্তু মেইন ইন্টারেস্টটা দেখুন পলিটিক্যাল কন্ট্রোল। মানে প্রিন্সিপাল অ্যাপয়েন্টমেন্ট কি জন্য করা হচ্ছে? চুরি করার জন্য নয়, এটা পলিটিক্যাল কন্ট্রোল ওভার দ্য স্টুডেন্টস। এবং তারপরে মানে এই 2021 সালের পর এখানে মানে তৃণমূল কংগ্রেসের রিয়েল এস্টাবলিশমেন্ট বা একটা রিয়েল ইনফিল্ট্রেশনের চেষ্টা হচ্ছে, এবং সমস্ত কলেজগুলোকে তৃণমূল অধ্যুষিত করার একটা প্রয়াস চলছে। এই ঘটনাটা তারই একটা ফলআউট। মানে হতে পারে আবার নাও হতে পারে, আমি মনে করি এটাই আর কি। যাই হোক, না সেটা মানলাম। আচ্ছা, এই যে ধরুন আমরা তো কভার আপ নিয়ে আলোচনা করেছি, কিন্তু আপনার কি মনে হয় যে আপনি যেমন বলছেন যে ট্রায়াঙ্গেলটা কমপ্লিট করতে গেলে ইট হ্যাজ টু বি ত্রিভুজের একটা মাথায় ভিপি, একটা মাথায় সন্দীপ, আরেকটা মাথায় রোগী কল্যাণ সমিতির সুদীপ্ত রায়। Do you think that even Sudipto will have the gumption to execute such a thing without taking any green signal from up? এটা আমি জানি না, কিন্তু আমার ভাবগতিক দেখে মনে হয়েছে এটা হতেও পারে।
ব্যাপারটা হলো এখানে যেভাবে জিনিসটা চলছে, তোমরা যদি খুন করে ব্যাপারটা ম্যানেজ করে দিতে পারো, তাহলে ওপর মহল তোমাকে ডিস্টার্ব করবে না। এটা অনেকটা মনসবদারি সিস্টেমের মতন, মনসবদার হাতে ছাড়া রয়েছে, ততক্ষণ না ঝামেলা হচ্ছে, সম্রাট নিশ্চিন্ত। ওকে, তার মানে তোমরা বুঝে নাও, তোমরা বুঝে নাও। সুতরাং কিন্তু এই যেদিন রাতে ঘটনা ঘটে তার সেদিন রাতেই, মানে ইন দ্য উই আওয়ার্স অফ দ্য মর্নিং, আমরা খবর পেয়েছিলাম যে হাউ টু ডু দ্য কভার আপ কেম ডাইরেক্টলি। এটা দেখুন, কভার আপটার প্রয়োজন হচ্ছে বডিটা সরানো গেল না, হ্যাঁ, বডিটা সরিয়ে ফেললে কিন্তু কোনো কভার আপের গল্প নেই। বডি তার মানে কি? তার মানে somebody understood the exigency of the situation, right, and thought that her political interest is at stake, if not her personal. এবং উনি যেহেতু নিজেও ছাত্র জীবনে রাজনীতি করেছেন সামান্য হলেও, ডাক্তারদের সঙ্গে সংঘাতে গেলে একটা সমস্যা হয়, সেটা ওনার অভিজ্ঞতা নিশ্চয়ই আছে। সুতরাং উনি মানে মনে করেছিলেন it should be nipped in the bud. Exactly, absolutely, তাই তো? Maybe no other reason but for her political comfort. মানে এটা ফ্লেয়ার আপ করে গেলে, স্কুল কলেজ বন্ধ হয়ে গেলে তো কিছু যায় আসে না, সবাই খুশি, কিন্তু হেলথ সার্ভিসটা কোনোভাবে কোলাপস করলেও না অসুবিধা আছে। কিন্তু সেটার জন্যই কতগুলো সিকোয়েন্স অফ ইভেন্টস যেগুলো আমরা দেখেছিলাম সেগুলো ঘটেছিল। যেমন অত সকাল সকাল একটা কলকাতা পুলিশ কমিশনার অকুস্থলে পৌঁছে গেলেন, মানে দাঁত ফাত মাজার আগেই। এটা একটা অদ্ভুত ঘটনা। ঠিক আবার কনভার্সলি, যে যখন ওই 17 তারিখে ওই লুম্পেনরা এসে ভাঙচুর করলো, 14 তারিখ সেদিনকেও অ্যাপারেন্টলি বিনীত গোয়েল এসেছিলেন। হ্যাঁ, এসেছিলেন অনেক পরে, যখন ভাঙচুর প্রায় হয়ে গেছে। না, ওকে পাঠিয়েছিল ভাইপো। এবং এটা দিদি জানতেন না, সেটা আমি জানি না, আমি বলছি। মানে আমরা যেটা নিউজে পড়েছি, এটা এইভাবে টিভিতে দেখে দেন শি ল্যাম্বাস্টেড না, উনি একটা টুইট করেন এবং তারপরে বিনীত গোয়েলকে ওখানে আসতে দেখা যায়। তার আগে আমাকে ছেলেরা বলেছে, যখন ওরা ভয়ে কাঁপছে, বলছে যে আমাকে আগের দিন ওখানকার ডিসি নর্থ অভিষেক গুপ্তা বলে গেছে আপনারা নিশ্চিন্ত থাকুন, কোনো গন্ডগোল হবে না। অভিষেক গুপ্তা নাকি ওখানেই প্রেজেন্ট ছিল 14 তারিখে, কিন্তু তাকে ওরা ফোন করে পায়নি। মানে পুলিশ কমপ্লিটলি নীরব দর্শক হয়েছিল, এই ভাঙচুরটা হতে দিয়েছে। বুঝতে পেরেছি। কিন্তু তখন আবার একটু মিসফায়ার হয়ে গেছিল বিনীতের। এসেছিল একজনের আদেশে এবং তাকে ওই স্পটে দেখে somebody got so infuriated যে বলেছে তুমি কার পারমিশন নিয়ে ওখানে গেছো। তার মানে একটা পুলিশ কমিশনার ওখানে থাকলে গুন্ডাদের অসুবিধা হতে পারে, এই রিয়েলাইজেশনটা তার ছিল। আর এই যে মারপিট বা সেদিনকে যে বিভৎস আমরা দেখেছি ভাঙচুর, সেটা তার পিছনে ওখানকার আবার আরেকজন স্থানীয় এমএলএর নাম শোনা যায়। না, একটা জিনিস তো ঠিকই, এই ঘটনাটা ঘটিয়েছে বেলগাছিয়ার মব। তাদের চেহারা দেখে আমি বুঝতে পারি। আমি তো থাকি খুব বেশি দূরে না, ছোটবেলা আমার কেটেছে বাগবাজারে, যেতে আরজি করে আমার অনেক বন্ধু পড়াশোনা করেছে, দেখেছি। এবং এই বেলগাছিয়ার মবকে মোবিলাইজ করার ক্ষমতা আছে যেসব লোকেদের, তাদের মধ্যে পড়ে শান্তনু সেন, অতীন ঘোষ, এরাই। তার মানে ওই দ্যাট স্টর্ম ট্রুপার ওয়্যার আনলিস্ট। অ্যাবসলিউটলি, বুঝতে পেরেছি। কিন্তু ওরা হঠাৎ এমার্জেন্সি ভেঙে ওদের লাভ কি? না, মানে ওরা এসেছে, ব্যাপারটা কিরকম যে আপনি এরকম ভাবে ভাবুন, জিনিসটা কোনো মতো এনহ্যান্সড হচ্ছে। অভয়া কিছু জিনিস নিয়ে একটা কনফ্লিক্টে গেল, কনফ্রন্টেশনে গেল, তাকে মেরে একরকম ভাবে মেসেজ দেওয়া হলো। এবার তার থেকে একটা বড় আন্দোলন হচ্ছে, এবার আন্দোলনটাকে থামানোর জন্য আর একটা বড় মেসেজ দিতে হবে। ওরা যেখানে ধর্ণা মঞ্চটা হয়েছে সেটা এমার্জেন্সি বিল্ডিং এর সামনে, ওই গেটটা দিয়েই বেরোনোর কথা ছিল সেদিন তো রাত দখলের প্রোগ্রাম হওয়ার কথা, সেদিন ওদের বেরোনোর কথা। এবং ওরা সব ওই কলামগুলো তৈরি করে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু ওরা বেরোতে পারছে না, তখন দরজা আটকে দাঁড়িয়ে আছে মব, এবং পুলিশকে ফোন করে পাওয়া যাচ্ছে না। তারপরে যেটা শুরু হলো, পাথর ছুটছে বাইরে থেকে। তখন ওরা বুঝে গেল যে ব্যাপারটা খুব বিপজ্জনক। ওরা তাড়াতাড়ি মেয়েদের সবাইকে বলে তোমরা এখান থেকে যাও, হোস্টেলে চলে যাও। এবং ওরাও তারপর এদিক ওদিক সরিয়ে যায়, এবং তারপরে মানে সমস্ত ব্যারিকেড ফ্যারিকেড ঠেলে মব ঢুকলো, প্রচন্ড ভাঙচুর করছে। এবং ভাঙচুরটা সবচেয়ে বেশি হয়েছে এমার্জেন্সি, কিন্তু অন্যান্য জায়গায় হয়নি তা নয়। ওরা ভেতরে অনেক দূর ঢুকেছে, বিভিন্ন জায়গায় ভাঙচুর করেছে, এবং ওরা
ওই এমার্জেন্সি বিল্ডিং এর ওপরেও কিছু তলাতে প্রচুর ভাঙচুর করেছে। ওদেরও নাকি টার্গেট ছিল সেমিনার রুম। এটা আমি খুব শিওর নই, তার কারণ সেমিনার রুমের দিকে ওরা অতটা যায়নি, সেখানে বিরাট কোনো ভাঙচুর ওরা করেনি। তো ওই ফ্লোরে ওরা গেছিল, পেছন দিয়ে কিছু করেছে বলে আমি শুনেছি আর কি, এটা শোনা কথা। কিন্তু বিষয়টা হলো এই মবটাকে দিয়ে মানে তথ্য প্রমাণ লোপাটটা করা যায় না আর কি। এরা একটা ভয়ঙ্কর, এরা হচ্ছে সুনামির মতো এসেছে না, এরা একটা কাউন্টার ভায়োলেন্স করে, মানে যারা অ্যাজিটেট করছে তাদেরকে ভয় দেখানো। আমি বলবো তার একটা লিমিটেড অংশকে, কারণ তখন এজিটেশনটা সেটা ছিল ওই রাত দখলের দিন, রাতটা 14 আগস্ট রাতটা, এবং 13 তারিখে তার একটা ড্রাই রানও হয়েছিল। 13 তারিখও ভালো রকমই একটা ভায়োলেন্স এর দিকে যাচ্ছিল, তারপরে জিনিসটা অতটা হয়। তা সেই 14 তারিখে যখন ওটা হতে চলেছে, সেই সময় ব্যাপারটা অনেক দূর ছড়িয়েছে, কিন্তু টার্গেট ছিল আরজিকর অ্যান্ড আরজিকর অনলি। এই গোটা ব্যাপারটা ছিল আরজিকরকে কন্ট্রোল করা। এই যা কিছু ভাঙচুর হয়েছে কারোর গায়ে হাত পড়েনি, একটা লোকের কোনো, ওরা বলছে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের পাশে চেয়ার টেবিলগুলোকে 3-4 টুকরো করে ভাঙছে, আমাদের গায়ে হাত দিচ্ছে। এই সমস্ত জিনিসটা ছিল আরজি করে একটা টেরর মেসেজ পাঠানো। তার মানে সেটাই আমি বলছি, মানে একটা আন্দোলন ভাঙার জন্য যদি এরকম একটা কিছু হতে পারে, তাহলে একটা মেয়ে একটু কিছু বলেছে তার জন্য তাকে খুনও করে ফেলা হতে পারে। মানে এগুলো তো একটা মানে অস্বাভাবিক একটা ব্যাপার। তার মানে কি? তার মানে একটা মানে লুম্পেনোক্রেসি যখন it sets in and does not spare even the educational institutions, medical institutions, তখন such things may happen. এবার আমি আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করি, এই বিয়ে মেয়েটির সঙ্গে লোকাল টিএমসি লিডারদের ওর পরিবারের, সেটা হচ্ছে ওর মানে নিজের বাড়ি যেখানে সোদপুরে, হ্যাঁ সোদপুরে বলছি, শেষ পর্যন্ত কিন্তু ওই তল্লাটের পানিহাটি সোদপুরের লোকেদেরই অতি সক্রিয় হয়ে বডি পুড়িয়ে দিতে ওখান থেকে গায়ের জোরে ছিনিয়ে নিয়ে এই কাজটা বাড়িতে একটা মানে সাক্ষী গোপালের মতো রেখে কিছুক্ষণ, and before the parents could reach or may have just about reached, না ওরা আসার পরে বাড়িতে যা যা কিছু পারলৌকিক ক্রিয়ার ব্যাপার ছিল সেগুলো করেছে, তারপরে বড় নিয়ে গেছে। হ্যাঁ, এবং এই যে যদি সত্যি কানেকশন থেকে থাকে, এবং কানেকশন থেকে থাকলে মানুষের কাছ থেকে যে আচরণ প্রত্যাশিত তার উল্টোটা হয়, তখন ধরে নিতে হবে the local leaders were under greater compulsion. Exactly, no question about that. They were definitely under a greater compulsion. Everybody was under a greater compulsion. There was the postmortem doctor, যার তাড়াতাড়ি জিনিসটা শেষ তক্ষুনি করে ফেলার দরকার ছিল, তাড়াতাড়ি শেষ করার দরকার ছিল, এবং ওই লোকাল লিডার্স যাদের দরকার ছিল তাড়াতাড়ি ব্যবস্থা করে ফেলা, যদিও তারা কোনো না কোনো সময় হয়তো সিম্প্যাথেটিক ছিল মেয়েটির উপরে। এই সব কিছুই দেখা যাচ্ছে এক সূত্রে গাঁথা একটা কম্পালশন সেখানে কাজ করেছে। বুঝতে পারছি। তাহলে এই যে ধরুন তাহলে এই ব্যাপারটা আজকে যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে কি is there any chance of revival or it will go to the pits of history যাকে বলে? আমি তো আশা করি এটা রিভাইভাল হবে, এটা আমার আশা। আসার কারণ হচ্ছে যে এটা এমন একটা ঘটনা, মানে অথরিটিরা যে স্টোরিটাকে মান্যতা দিয়েছে থ্রু দ্য জুডিশিয়াল অথরিটিস, সেটা সাধারণ মানুষ কেউ বিশ্বাস করে না, একটি সাধারণ মানুষও সেটা বিশ্বাস করে না, এবং সাধারণ মানুষ জানে না যে সত্যি কি হয়েছে। সাধারণ মানুষ যদি সত্যিটা বোঝে এবং তারা যদি কনভিন্সড হয়, তাহলে কিন্তু পরিস্থিতি অন্যরকম হতে বাধ্য। আমরা তো জানি তো, মানে জেসিকা লালের ক্ষেত্রে যেটা হয়েছিল, নো অল গিল্ট জেসিকা হয়েছিল, সেরকম একটা হতে হবে, মানে হওয়াটা খুব লাইকলি বলে আমার এখানে মনে হয় আর কি। হ্যাঁ, এবং এইখানে একটা মানে বড় দুর্বলতাটা হচ্ছে এই জায়গাটায়। ধরুন এই যে ঘটনাটা ঘটলো আরজি করের ভেতরে, এই পরিস্থিতিটা তো আরজি করের স্টুডেন্টরাই সবচেয়ে ভালো জানে, এবং এটা সবচেয়ে ভালো বোঝে সম্ভবত আরজি করের আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট। অথচ আন্দোলনকারীদের সামনের সারিতে আমরা সাধারণত তাদের দেখতে পাইনি। তারা কি আন্দোলনে ছিল? তারা আন্দোলন অবশ্যই ছিল, ধর্ণা মঞ্চে ছিল, সমস্ত জায়গায় তারা মিছিল করেছে, মোমবাতি নিয়ে হেঁটেছে, সবকিছুই করেছে। হ্যাঁ, এবং দাদারা তাদের কতটা পাত্তা দিয়েছে না দিয়েছে এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে।
এইবার দাদারা কি আন্দোলনটা মিসহ্যান্ডেল করেছে? আমার তো মনে হয় করেছে। কোথায় কোথায় আমি বলছি সেটা এক এক করে। প্রথম কথা হলো, তোমরা যদি অভয়ার বিচার চাও, অবশ্যই এরকম একটা ঘটনা, মানে একটা পরিবেশ যে তৈরি হয়েছে তার জায়গাটা অনেক ওপরে, সেটা স্বাস্থ্য দপ্তর থেকে সব জায়গায়। কিন্তু অভয়ার বিচার চাইতে গেলে তো তোমাকে ফোকাস করতে হবে ক্রাইমটা যেখানে ঘটেছে সেখানে। কিন্তু আপনি দেখুন, আজ পর্যন্ত চেস্ট মেডিসিনে গিয়ে কি কেউ চিৎকার চেঁচামেচি করেছে, ধর্ণা দিয়েছে, হইচই করেছে? এইটা যদি কেউ বলে যে আমি ওই ছেলেগুলোর সঙ্গে কথা বলেছি, তারা তো বলেছে যে আমরা তো পুলিশকে যা বলার বলে দিয়েছি, তাহলে তো আমি বলবো সিবিআই তো বলেছে যে তা আমরা তো যা তদন্ত করার করে দিয়েছি, কোর্টকে বলে দিয়েছি, তাহলে তুমি চুপ করে যাও। এরকম ভাবে তো হবে না, তোমাকে তো কনফ্রন্ট করতে হবে লোককে। সেই কনফ্রন্টেশনটা কিন্তু সিনিয়র যারা আন্দোলনকারীদের থেকে আমি দেখিনি কখনো, কারণ আমি বলতে পারবো না। এবং এটা নিয়ে কিন্তু আমি যেটা ফিল করেছি, জুনিয়র ডাক্তার যারা, আরো জুনিয়র যারা আন্ডার গ্রাজুয়েট, ইন্টার্ন, হাউস স্টাফ, তাদের মধ্যে একটা প্রচন্ড ক্ষোভ আছে এখনো এখনো প্রচন্ড রকম। না হলে তারা আমাকে সাহায্য করছে কেন? প্রচন্ড ক্ষোভ আছে। এবং একজন আন্ডার গ্রাজুয়েট আমাকে যেটা বলেছে, বলে জানেন আমি তো সেদিন রাত্রির বেলা অনেক রাত্রির পর্যন্ত প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং এর সামনে দাঁড়িয়েছিলাম। ওটা বলছে 9 তারিখের কথা, বলে যে সঞ্জয় রায়কে ধরে নিয়ে বেরিয়ে গেল, অনেক রাত্রি হয়ে গেছে, তখন চেস্ট মেডিসিনের 8-10 জন পিজিটি এলো, তাদের সঙ্গে আমাদের ঝগড়া লেগে গেল। আমরা বলছি যে এইরকম একটা কাণ্ড কি একটা লোক ঘটাতে পারে? তখন বলছে তোমরা কি জানো, আমরা চেস্ট মেডিসিনে আছি, আমরা জানি ওই লোকটাই ঢুকে সবকিছু করেছে। এই যে বাদানুবাদ গুলো, এগুলো তো একটা ইন্ডিকেট করে যে যারা আন্দোলন করছে বা যারা এই জুনিয়র গুলোকে বাদ দিচ্ছে, তাদের তো একটা উদ্দেশ্য আছে। এটা একটা দিক। এটা কবে ঘটেছে? এটা হচ্ছে 9 তারিখ, রাত্রির বেলা যেদিন সঞ্জয় রায় অ্যারেস্ট হলো তারপরেই ঘটেছে। মানে দ্যাট ডে দে ব্লাড শুড হ্যাভ বয়েলড। এক্স্যাক্টলি। মানে এই ও ছেলেটা বলছে যে আমি তো পরে ছবিতে দেখেছি বডিটা কতটা ক্ষতবিক্ষত, আর এই দাদাগুলো তো সেদিন আমি জিজ্ঞেস করেছেন ওখানে কোনো মহিলা পিজিটি ছিল, বলে না, শুধু 8-10টা দাদা ছিল। বলছে যে এই পিজিটিরা তো সকলে বডি দেখেছে, তারা তো জানে কিরকম ক্ষতবিক্ষত শরীরটা, এটা একটা লোকের কাজ হতে পারে না। কাজেই তারা কি করে বলছে যে সঞ্জয় রায় এসব করে গেছে, ওই বারে ঢুকেছে, ঢুকে এসব করে চলে গেছে, তোমরা কি জানো? এই নিয়ে ওদের সঙ্গে তুমুল বাদ বিতণ্ডা হচ্ছে নাকি। হ্যাঁ, এটা গেল একটা ঘটনা। দ্বিতীয়ত, এই ঘটনাটার পর থেকে যে সমস্ত রব গুলো উঠেছে আর কি, হ্যাঁ, যে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, এখন স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, তার জন্য যদি কেউ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চায় তার মধ্যে অযৌক্তিকতা কিছু নেই। কিন্তু অভয়ার খুনের তদন্তটার জন্য স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাইলে তো অ্যাটেনশন অন্যদিকে ডাইভার্টেড হতে বাধ্য। সেটা কিন্তু এখানে হয়েছে। আমি যেটা বারবার বলি, লোকে সিজিও কমপ্লেক্সে অভিযান করছে, লোকে স্বাস্থ্য ভবনে অভিযান করছে, চেস্ট মেডিসিনে কেউ অভিযান করছে না কেন? সেখানে চেস্ট মেডিসিনের নারী নক্ষত্র খুঁটিনাটি আমি যখন এদের কাউকে কাউকে জিজ্ঞেস করেছি, আমি দেখেছি যে এটা কিছুই জানে না, কিছুই বলতে পারে না। আমি ফাইনালি সমস্ত ইনফরমেশন পেয়েছি এই ছোট ছোট ছেলে মেয়েগুলোর কাছ থেকে, যারা তখন হয় ইন্টার্ন ছিল বা এখন হাউস স্টাফ আছে, এইরকম সমস্ত ছেলে মেয়েগুলো। মানে ওই চেস্ট মেডিসিন না না, এমবিবিএস আন্ডার গ্রাজুয়েট হাউস স্টাফ, এরা তো ইন্টার্ন, তো কোনো 10 দিনের জন্য একটা ডিপার্টমেন্টে থাকে। হ্যাঁ, আমি বলছি যে না, ডেপুটেড টু দ্যাট ডিপার্টমেন্ট, সেই সময় ওরা দেখেছে কিছু না, মানে সেটা যে ছিল একমাত্র ওই তো শুভদীপ সিং মহাপাত্র, যে ওই 4 জনের মধ্যে একজন। কিন্তু যারা চেস্ট মেডিসিনে আগে কাজ করেছে, মানে ওই ঘটনার অব্যবহিত আগে কাজ করেছে বা পরে কাজ করেছে, আমি প্রশ্নগুলোর উত্তর পাইনি প্রথমে, যে কোথায় লোকেরা শুতো, কোথায় খেত, কোথায় থাকতো, জায়গাটা কিরকম। হ্যাঁ, যারা ওই অভয় দিদির সঙ্গে কাজ করেছে, অভয় দিদির সম্পর্কে তাদের কি অভিজ্ঞতা, এটা তো ওদের কাছ থেকে আমি শুনছি, জানছি, মানে ওদের চোখ দিয়ে আমি দেখছি, ওদের কান দিয়ে আমি শুনছি। তা তারা কি বাইরে এসে বলতে পারে না? তারা বাইরে এসে বলতেই পারে, কিন্তু তারা দলবদ্ধ হয়, বুঝতেই তো পারছেন, তারা তো মোস্ট ভালনারেবল। ওরা একটা কথা বলে যে আপনি স্যার বারবার বলেন যে বডিটাকে ওইভাবে ক্ষতবিক্ষত করা হয়েছিল ভয় দেখানোর জন্য। কাদের ভয় দেখাচ্ছিল? আমরা তো মরে গেছিলাম। আমি বললাম সম্ভবত ভয়টা শুধু তোমাদের নয়, পুরো হসপিটাল কমিউনিটিকে তখন দেখানোর একটা প্রয়োজন হয়েছে, নাহলে একটা পিজিটিকে খুন করতে যাবে কেন আর কি। মানে ওরা বলছে যে আমাদের আর কিছু অবশিষ্ট ছিল না স্যার, মানে আমরা জানি আমরা কিছু করতে গেলে ফেল করিয়ে দেবে,
আমাদের রেজিস্ট্রেশন হবে না, মানে হোস্টেল থেকে সমস্ত জিনিসপত্র মাঝরাতে নামিয়ে দেবে, আমার বাড়ি হয়তো ডায়মন্ড হারবারে, আমি তখন কোথায় যাবো? এইরকম অত্যাচার। তার মানে এই যে স্টুডেন্টদের অসহায়তা, এইটাই একটা মানে পুঁজি, এটা পুঁজি, মানে ফর দ্য পারপিট্রেটর। এক্স্যাক্টলি, এটা একটা বড় ক্যাপিটাল। তাহলে দ্য লাস্ট কোয়েশ্চেন পারহ্যাপস ইন দিস রাউন্ড রিমেইনস, যে মারলোটাকে। দেখুন আপনারা এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনাটা করলাম সেটা হচ্ছে মন্ত্রণাকে দিল, কাদের ইন্টারেস্ট থাকতে পারে সেটাই আমরা খুব ভালো করে বুঝেছি, কনফ্লিক্টটা কোথায়, এবং যেহেতু প্রিসিডেন্স আছে, এটা PN ভাগবতী তার একটা অসাধারণ জাজমেন্ট ছিল, when he spoke against এই কি বলে লাইফ, মানে ফাঁসি, রেয়ারেস্ট অফ রেয়ার। উনি বলেছিলেন যে ভারতবর্ষের স্ট্যাটিস্টিক্সে দেখা যাচ্ছে যে 100 জন মানুষের যদি ফাঁসি হয়ে থাকে তার মধ্যে 93 জন মানুষ হচ্ছে দরিদ্রতম। হ্যাঁ, এটা ঠিক আছে। তো এটা ভাগবতী ওয়াজ নোন ফর দিস কাইন্ড অফ এ থিং। তো এটা সেই স্ক্রিপ্টের সঙ্গে খাপ খেয়ে যাচ্ছে। তার সঙ্গে আরো দুটো জিনিস আমার কাছে মনে হচ্ছে যে ইফ ম্যাটার স্টিল রিমেইনস নট রাভেলড, তার পিছনে ওর পরিবার এই যে লিগাল এইড সার্ভিসের হেল্প নিয়ে লড়াই করা, মানে সঞ্জয়ের পরিবার না, সঞ্জয় কেন, আর এদের বাবা মা না, এদের বাবা মা তো তাদের মানে যথেষ্ট এক্সপেন্সিভ পেইড লয়ার এনগেজ করেছে। ওকে, সঞ্জয়ের ক্ষেত্রেও এই যে লিগাল এইড সার্ভিস যখনই ঢুকে যাবে কোনো কিছুতে, তখন তারা তো দয়ার দান করছে এবং তাদের শ্রমের বিনিময়ে তারা অত্যন্ত একটা নগণ্য পারিশ্রমিক পায়, এবং সেটাও সময় মতো পায় কিনা ডাউটফুল। সেটা হয়তো পায় না, কিন্তু এখানে অনেকেই কাজ করে কিন্তু অন্য একটা কমিটমেন্ট বা অন্য একটা সোশ্যাল অব্লিগেশন থেকে। এখানে পারিশ্রমিকটা বড় প্রবলেম হয়েছে বলে আমার মনে হয় না। এখানে যেটা বড় প্রবলেম ট্রায়ালে, তাহলে ট্রায়ালেটা এরকম হেওয়ার চলে যাওয়ার পেছনে ভূমিকা, এখানে বড় প্রবলেম হয়েছে যারা এখানে ছিল তারা সকলে যে ভেরি কম্পিটেন্ট ছিল তা নয়, এক নম্বর, কিন্তু তারা খারাপ লোক আমি বলবো না। আপনারা কি রোজ ওখানে হাজির থেকেছেন? না, সেখানে তো ইন ক্যামেরা হচ্ছে, তো বাবা মাই তো অনেক কাঠখড় পুড়িয়ে শেষ দিকে 4-5 দিন যাওয়ার অনুমতি পেল, সেটা গল্প আপনি জানেন। ওইটা হলে তো ভিড় ভেঙে পড়তো আর্জি করে, এবং জাজ ওই জাজমেন্ট উচ্চারণ করতে পারতো কিনা আমার সন্দেহ আছে আর কি, পাবলিক কি করতো আমি জানি না। তা যাই হোক, মানে এরা কিন্তু অনেকেই হয়তো এদের কিছু দক্ষতার খামতি আছে, আর দ্বিতীয়ত এদের উপর কিন্তু রাজনৈতিক চাপ কাজ করে যথেষ্ট পরিমাণে, এবং সেই জায়গা থেকে এরা অনেকটা কম্প্রোমাইজড হয়। কিন্তু এরা খারাপ, মানে মানে ও যদি একটা কিছু মুভ করতে চায় তাকে হয়তো বলে দেওয়া হলো না তুমি এরকম ভাবে মুভ করবে না। এই জিনিসগুলো কিন্তু জেনারেলি ঘটে, এক্ষেত্রে কতটা ঘটেছে আমি জানি না। তাহলে মানে গল্পটা নটে গাছটি মুরলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এই গোটা ঘটনাটার সঙ্গে যারা সম্পৃক্ত, আদার দ্যান অভয়াস পেরেন্টস, তারা আইদার থ্রু অ্যাক্টস অফ কমিশন অর অ্যাক্টস অফ অমিশন have made it possible for everybody to cover it up. দেখুন, প্রথম কথা, ছাত্ররা যদি তাদের দায়িত্ব পালন করত তাহলে তো কলার ধরে ওখান থেকে বের করে দেওয়া। এক্স্যাক্টলি, মানে আমার কলেজে একটা খুন হবে আর আমি খুনি ধরে দিতে পারবো না, এটা হলে তো আমার চাকরি ছেড়ে দেওয়া উচিত। আর মানে আমি আর মানে মানুষ হিসেবেই বাড়িতে যাবো না, সেই আমার বাড়িতে লোকজন আমাকে ঠেঙিয়ে টাইট করে দেবে যে তোমার বাড়িতে খুন হয়। তো এখানে একটা অদ্ভুত অ্যাপ্লিকেশন অফ কি বলবো কামারাদারি, যেটা হচ্ছে ছাত্র জীবনের সবচেয়ে বেশি আমরাও ছাত্র ছিলাম। সুতরাং এখানে যদি গলদ হয়ে যায় তাহলে কি হয়, তাহলে বাকি সমস্ত গলদ হতে বাধ্য। এখন আমি বুঝতে পারছি যে যদি ওইখান থেকে রেজিস্ট্যান্সটা হতো এবং ওই যাদের মানে ইনভলভ বলে মনে হয়েছিল তাদের পেঁদিয়ে ভুট্টা করে দিত, এক্স্যাক্টলি, হ্যাঁ, তাহলে দরকার হতো না। ওরা তখন যে অবস্থায় ছিল না, ওদেরকে ঘিরে ধরে সেইভাবে কনফ্রন্ট করলে তোরা এসব মিথ্যে কথা বলছিস ঠিক করে বল, সেটাও করা হয়। তাহলে মানে এই যে অনিকেত ফনিকেত এই যে মুভমেন্ট একটা হলো,
সেই মুভমেন্টটা কি অনলি ফর লাইমলাইট? আমার তো অনেকটাই তাই মনে হয়েছে যে কিছু নতুন ইয়াং ফেস তৈরি করা ছিল দায়িত্ব আর কি পলিটিক্যাল পার্টিগুলো, তারা হয়তো সেটা ব্যবহার না, ইয়াং ফেস তো আর এখন সব স্ক্যাটার্ড অ্যান্ড ইয়ে। দেখুন, জেসিকা লাল তো বেঁচে উঠেছিল, মানে কেসটা, নট শি, প্রধানত প্রণয় রায়ের জন্য, মিডিয়ার জন্য। পশ্চিমবঙ্গে অভয়ার কেসে সব মিডিয়াই আর্তনাদ করে, কিন্তু আজ পর্যন্ত আমি একটা মিডিয়াকেও দেখিনি যারা চেষ্টা করেছে টু গো ইনটু দ্য ডেপথ অফ দিস। না, সেটা হয়নি, ইনভেস্টিগেটিভ জার্নালিজমটা হয়নি। আমরা আমাদের সময় আমরা এগুলো করতাম, যখন ডিসি মেহতা মারা গেছিল, হ্যাঁ, পোর্টে, ওই পোর্টে, তখন আমরা 4-5 জনের একটা টিম করে আমাদের মতো করে, তখন তো আর সোশ্যাল মিডিয়ার যুগ না, তখন ক্যামেরা নিয়ে বা ওই যে খিদিরপুরের গলিতে ঢুকেছিলাম, ওই ইদ্রিস আলী বলে যে ইয়ে ছিল, কাস্টোডিয়াল ডেথ হয়েছিল, কাস্টোডিয়াল ডেথ, এবং সেই খবরটা আমাদের দিয়েছিল সুব্রত মুখার্জি। আই ওয়াজ দ্য ফার্স্ট পার্সন টু রিচ লালবাজার মহল, যখন ওর রক্তাক্ত বডিটা ওখানে পড়ে আছে। ওরা বুঝতেও পারেনি আমি কে, তখন আমি সবে এসেছি। কিন্তু যেখানেই যাই দেখি না কেন, এমনকি আমেরিকার মতো দেশে যেখানে ট্রাম্পের মতো একটা দুর্বৃত্ত শাসন করছে, সেখানেও কিন্তু ক্যাম্পাসকে মানে ইয়ে রাখা যায় না, ঠান্ডা রাখা যায় না। এবং এখন গ্রান্ট ফান্ড উইথড্র করে কলাম্বিয়া ইউনিভার্সিটি যদি ইমিগ্রেন্টদের সব ফেরত পাঠিয়ে এইসব যদি করে, সেখানে আমার তাই মনে হয়েছে যে it is primarily a case of abdication of their role by the students largely, and which made it possible for others to do whatever they wanted. Exactly. Is my summing up right? প্রথম হচ্ছে যে সাধারণভাবে ছাত্রদের মধ্যে এই স্পিরিটটা ছিল না সেটা আমি বলবো না, কিন্তু এরা অনেক সময় একটা লিডার খোঁজে, এবং যেই লিডারদের মধ্যে তারা তখন বিশ্বাস অর্পণ করেছিল তাদের উদ্দেশ্যটা অনেক সীমিত ছিল। ঠিক আপনি যেটা বলছেন সেই ব্যাপারটা ছিল না তখন, মানে রাতের পর রাত লোকে জেগেছে, অনেক কিছু হয়েছে, মনে হলো যেন কিছু করলাম। রাত জাগাটা তো একটা রোমান্টিক ব্যাপার, হ্যাঁ, তার মধ্যে দরকার ছিল, তার মধ্যে কোনো মিলিটেন্সি নাই। হ্যাঁ, সেই এটা ওই কি বলে, রাস্তায় ছবি আঁকা আর তেরঙ্গা নিয়ে ঘুরে বেড়ানো, আর একটা খুব বর্ণ। আমি এই আন্দোলনকারী মুখদের অনেকের সঙ্গে কথা বলে দেখেছি, তাদের কোনো আইডিয়া নেই স্পেসিফিক্যালি অ্যাবাউট দ্য কেস। আমি বলছি তোমার কি মনে হয়, তোমার কিভাবে ঘটনাটা ঘটেছে? বলে যে আমি তো মাঝে মাঝে ভাবি, মাঝে মাঝে মনে হয় হয়তো ওরকম সঞ্জয় রায় হঠাৎ করে ঢুকে খুন করে রেপ করে চলে গেছে। মানে এটা যে কেউ ভাবতে পারে, এটাই তো আমার কাছে একটা বিরাট ব্যাপার। না, আর বাকিটা হচ্ছে যে নিশ্চয়ই কিছু একটা জেনে ফেলেছিল, না তো কি জেনে ফেলেছিল বলে কিছু হয়ে গেছে। তার মানে অথবা বলে যে না স্যার, আপনাকে বুঝতে হবে এই প্রিন্সিপালের জন্য সবকিছু হয়। এর আগে যত প্রিন্সিপাল ছিল তারা হয়তো একটা লোককে ট্রান্সফার করে দিয়েছে, একটা লোককে রেজিস্ট্রেশন নিয়ে ঝামেলা করেছে, ইনি একজন প্রথম যিনি একটা রেপ অ্যান্ড মার্ডার ক্যাম্পাস অ্যালাউ করেছেন। এই ধরনের কথাবার্তা সব প্রিন্সিপালের জন্য হচ্ছে, মানে আমরা কিছু করবো না, কিন্তু এই হচ্ছে ইজি, আমার কিছু টার্গেট আছে তাদেরকে। এবং এই জন্যই কিন্তু মজাটা আপনি দেখবেন, চেস্ট মেডিসিনের ভিপির কথা আপনি শুনছেন না, আপনি সুদীপ্ত রায়ের নামটাও সেভাবে শুনছেন না, তার কারণ ওদের হেড অফ দ্য ডিপার্টমেন্টের কথা শুনছেন না, তার টার্গেটটা হচ্ছে প্রিন্সিপাল। কারণ আপনি এটাও তো জানেন যে যখন এই মামলাটা চলেছে সুপ্রিম কোর্টে, বা যখন মমতা ব্যানার্জির সঙ্গে যখন সেই মিটিংটা হয়েছিল, যেটা লাইভ টেলিকাস্ট করা হয়েছিল, সেখানে বারে বারে এই রফটা উঠেছে, আপনি ইলেকশন করান। মানে লয়ার দাঁড়িয়ে বলেছে আপনি ইলেকশনের ব্যবস্থা করে দিন স্যার। আচ্ছা, ইলেকশনের সঙ্গে অভয়ার খুন কোনটা তুমি চাও? মানে প্রত্যেকেরই একটা সাব এজেন্ডা ছিল, হ্যাঁ, সেই এজেন্ডাটাকেই এই সুযোগে সামনে তুলে দিয়েছে। আর ছাত্র ইউনিয়নের নির্বাচন যে শুধু আরজি করে হচ্ছে না, কোথাও ওটা বাংলা জুড়ে সর্বত্র একই ছবি। সুতরাং আমাদের এই আর কি আশাহত মনে কিঞ্চিত আশা করা ছাড়া আর কোনো রাস্তা নেই। আশা তো করতেই হবে, করতেই হবে না, আমার মনে হয় আশা করার কারণ রয়েছে। কি দেখুন, এই যে জেসিকা লালের কেসটা তো বললো, ধনঞ্জয়ের কেসটাতে আমরা আগে দেখেছি যে কোনোভাবে প্রশাসন থেকে, জুডিশিয়ারি থেকে কোনো রকমের উদ্যোগ ছাড়া
একটা জুডিশিয়ালি সেটেল কেস, সেটা আপনি এখন পাবলিকের মধ্যে কি চেহারা হয়েছে আপনি দেখবেন, পুরো জিনিসটা উল্টো দিকে ঘুরে গেছে। এখন লোকে তো এই পোস্টকার্ড হয়ে কি লাভ হয়? কি হয়েছে? একটা পিপলস পারসেপশন এইখানে ব্যাপারটা স্কোপ অনেক বেশি। তার কারণ এই যা কিছু হচ্ছে, যা কিছু সামনে আসছে, এটা অনেক শর্ট টাইমের মধ্যে হচ্ছে। সেখানে আমি একটা উদাহরণ দিই, তাহলে আপনি বুঝবেন। যেদিন রাত্রিরে সঞ্জয় রায়কে অ্যারেস্ট করা হয়, তার পরদিনই দুজন লোক, একজন ছিল তার মধ্যে স্বস্তিকা মুখার্জি অভিনেত্রী, তিনি একটা বড় ফেসবুক পোস্ট করেছিলেন এবং সেখানে তিনি পরিষ্কার বলেছিলেন এও তার একটা ধনঞ্জয়ের মতন জিনিস হয়ে যাচ্ছে। এই কথাটা বলাটা কিন্তু একটা বড় জিনিস। আজকে আপনি প্রশ্ন তুলছেন সঞ্জয় কি ইনোসেন্ট ছিল, এই প্রশ্নটা তোলা অনেক সহজ হচ্ছে, তখন লোকে দেখেছে ধনঞ্জয়ের ক্ষেত্রে কি হয়েছে। আর কিন্তু উৎসাহিত হতে গেলে তো সেটা আদালতের মাধ্যমে হতে হবে। আদালত এখানে খুব নক্কারজনক একটা ভূমিকা পালন করেছে বলে আমার মনে হয়েছে। জুডিশিয়ারির এখানে অনেকটা দায়িত্ব ছিল, তারা সেই দায়িত্ব পালন করেনি। জজ সাহেব তো আফটার অল জাস্ট ঘটের ডাব নন, তাকে তো সিদ্ধান্ত নিতে হবে। তিনি যদি দেখেন তদন্ত ঠিকঠাক হচ্ছে না, সেটা জাজমেন্টে রেকর্ড করে দিয়ে চলে গেলেই হবে? তাকে তো অর্ডার দিতে হবে যে তুমি তদন্তটা ঠিকভাবে করো, এই জায়গাটা আমি গোলমাল দেখছি। হ্যাঁ, এবং নাহলে মানে জুডিশিয়ারি যদি তাকে একটা প্রশাসনের অঙ্গ হিসেবে ভাবে, তাহলে সে একরকম ভাবে অপারেট করবে। আর জুডিশিয়ারি যদি একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন ভাবে, নিজেকে ভাবে যার দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষ সব জায়গায় বিফল হয়ে তার কাছে আসে, সাধারণ মানুষকে তাকে জাস্টিস দিতে, তাহলে তো সে আরেক রকম ভাবে বিহেভ করবে। এই দ্বিতীয় জায়গাটায় জুডিশিয়ারিকে পৌঁছতে হবে, তারা স্যার তার ধারে কাছে নেই। তো আপনারা মানে যদি আমরা একটা পেকিং অর্ডার করি অফ রেসপন্সিবিলিটি for not being able to crack this case, তাহলে সবচেয়ে বেশি লায়াবিলিটি কার উপরে পড়বে? জুডিশিয়ারি। অবশ্যই জুডিশিয়ারির অনেক স্কোপ ছিল এই কেসটাকে প্রপারলি রিইনভেস্টিগেট করার জন্য, সিবিআই এর উপর চাপ সৃষ্টি করা, সেটা তারা কখনো করে। তো where do you place সিবিআই? সিবিআই এর ক্ষেত্রে দু তিনটে জিনিস কাজ করেছে। একটা হচ্ছে, আমি এটাকে ভীষণ রকম মনে করি এখন, যে সিবিআই অফিসার্স আর দিস ডেজ ইনক্রেডিবলি ইনকম্পিটেন্ট। ওদের বিভিন্ন কথাবার্তায় সেটা পরিষ্কার। আমি একটা উদাহরণ দিচ্ছি, মানে ওরা রুটিনলি কিভাবে কাজ করে। আমরা ওই 800-900 পাতার ট্রায়াল ডকুমেন্টের মধ্যে না ভিসেরা রিপোর্টটা খুঁজে পাচ্ছি না। আমরা তখন একটা আরটিআই করি, সে আরটিআই রুটিন উত্তর চলে এলো দুদিনের মধ্যে যে ভিসেরা রিপোর্টটা এই কারণে তোমাকে দেওয়া যাচ্ছে না। তারপর আমরাই খুঁজতে খুঁজতে দেখলাম ভিসেরা রিপোর্ট ট্রায়াল ডকুমেন্টের মধ্যে, এটা দিতে আর কোনো অসুবিধা ছিল না। এই কাজটুকুও করবে না, খুঁজে দেখে যে দিতে হবে এটা করবে না, মানে এতটাই ইনকম্পিটেন্ট, এতটাই নেগলিজেন্ট এরা। হ্যাঁ, এরপরে হচ্ছে যে এই জিনিসটা বুঝতে গেলে যে কাজটা করা দরকার, এটা মানে এটা অবসেশন লাগবে, এটা অবসেসিভ প্যাশনেট ব্যাপার হতে হবে, এটা সেটা এদের কারোর মধ্যে নেই। আরেকটা জিনিস হচ্ছে, আরেকটাও পারসেপশন আছে যে এদের করতে দেওয়া হচ্ছে না এখন, which fits into the so called setting theory. I don't subscribe to that. না, I don't subscribe to that either. আমার যেটা মনে হয়েছে, এদের একটা বড় সমস্যা হচ্ছে, এটা একটা হাই প্রোফাইল কেস হয়ে গেছে। আর এদের তো ভাষাই একটা মেজর সমস্যা। those who investigate, না এখানে অনেক লোকাল অফিসার আছে, তারা তো কথা বলছে না। তার থেকে বড় কথা হচ্ছে, ওরা একটা রেডি কনভিক্ট পেয়ে গেছিল, এরা একটা কনভিকশন করে ফেলেছে। এখন ওদের খুব সমস্যা, মানে আপনার একটা পেপার পাবলিশড হয়ে গেছে, এখন সেই পেপারটাকে যদি আপনি নিজে উইথড্র করেন, বলেন যে আমি এক্সপেরিমেন্ট সব ভুলভাল করেছি, সব গন্ডগোল করেছি, আমাকে সব নতুন করে অঙ্ক করতে হবে, এইটা ওরা করতে পারে। সেই জন্যই সাপ্লিমেন্টারি চার্জশিট আপনি দেখতে পাচ্ছেন না, এটা একটা বড় কারণ। এবং আরেকটা কারণ আমার মনে হয় যে এখানে এটা হচ্ছে পলিটিক্যাল, মানে এইখানে ওরা যদি সম্ভবত মমতা ব্যানার্জিকে খুব স্ট্রংলি লিঙ্ক করতে পারতো, তাহলে ওদের উৎসাহটা একটু বেশি হতো, বিকজ অফ দি প্রেশার ফ্রম দেয়ার বসেস। সেইটা এরা এখানে সেরকম ভাবে পাচ্ছেন, কারণ এটা আরজি করে লোকাল ক্রাইম হয়ে থেকে যাচ্ছে। আর আপনার এর সঙ্গে কিছু বলার আছে? না, আমি এই কথাটাই বলবো ভাবছিলাম, যে এই পলিটিক্যাল অ্যাঙ্গেলটা ওইটুকু ওদের উৎসাহ নেই, তার কারণ ওদের বসেদের উৎসাহ নেই। কি বলবো আপনাদের দুজনকে, এত লম্বা কথোপকথন সচরাচর তো করা হয়ে ওঠে না। তবে
এখানেই কিন্তু আমরা গল্পের ইতি টানছি। গল্পের ইতি তো আমরা এখনো জানি না, নটি গাছটা তো মুড়োচ্ছে না, মরে যাচ্ছে। সুতরাং আপাতত এই কয়েকটা পর্বের মধ্যেই সীমিত রাখা যাক, বেশ, যেখান থেকে অনেক প্রশ্ন যারা মানে ওই আর কি ওই বলে না যে ইয়ে সমঝদারোं के लिए इशारा ही काफी होता है। হ্যাঁ, তো এটা অলমোস্ট সেরকমই একটা ব্যাপার হলো, কিন্তু চমৎকার আলোচনাটা হয়েছে। আপনারা যদি আপনাদের একটু মগজাস্ত্রে শান দিয়ে এখানে যে আলোচনাগুলো হলো সেই আলোচনার প্রশ্নগুলো বোঝার চেষ্টা করেন এবং নিজেদের মতো করে বিবেককে জাগ্রত করেন, তাহলে আমিও বিশ্বাস করি যে a dead ember can be still raked up, and it all depends on our will and will of the people. Right. Thank you very much. Thank you.